আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন নিয়ে নতুন সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র রাশিয়ার জন্য সুখবর। এদিকে সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করার ন্যায় বিচারের প্রথম ধাপ। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক প্রস্তুত বলছে এরদোগান। সর্বশেষে জানিয়ে দিব কিমের সঙ্গে সরাসরি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্পের দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেন নিয়ে নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র রাশিয়ার জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা ইউক্রেন যুদ্ধের গতি ও পরিস্থিতিকে বিশাল পরিবর্তন সহায়তা করছে। তিনি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। যদিও বিশ্লেষকরা মনে করছেন এই সহায়তা আসতে অনেক দেরি হয়েছে এবং এখনকার পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপ তেমন কার্যকরী হবে না। তবে নতুন এই সিদ্ধান্ত অন্তর্নিহিত রাজনৈতিক প্রভাব বৈশ্বিক রাজনীতিতে গভীরভাবে প্রতিফলিত হবে। প্রথম বাইডেন প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক ক্ষমতা বাড়ানো, বিশেষ করে যুদ্ধক্ষেত্র তাদের শক্তির সংকট মেটানো। ইউক্রেনের কিছু মিত্র, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো মনে করেন এটি খুব বেশি দেরি হয়ে এসেছে। ইউক্রেনের সেনারা যুদ্ধের শুরু থেকে আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল ছিল এবং ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে অনেক অগ্রগতি হারিয়েছে। এদিকে রুশ বাহিনী ইউক্রেনের কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে কুরস্ক অঞ্চল অন্যতম। রাশিয়া যখন কুরস্কের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল পূর্ণ দখল করেছে, তখন ইউক্রেনের সামরিক শক্তি এবং বাহিনীকে শক্তিশালী করার জন্য এমন পদক্ষেপ নেওয়া উচিত ছিল আরও আগে। এর মধ্যে মার্কিন প্রশাসনকে এক নতুন সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার ধারণা, খুব শীঘ্রই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে বাধ্য করা হবে, এমনকি রাশিয়ার দখল করা দেশগুলোর উপর ইউক্রেনকে দাবি ছড়াতেও বাধ্য করতে পারে। এর পিছনে সবথেকে বড় কারণ হিসেবে উল্লেখ করা মার্কিন প্রশাসনের ক্রমবর্ধমান অবরোধ এবং রাজনৈতিক চাপের কথা বলেছেন। এদিকে 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করেন। ডোনাল্ড ট্রাম্পের আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং মার্কিন কর্মকর্তারা মনে করেন তার প্রশাসন ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে। যদি এমনটি ঘটে, তবে ইউক্রেনের জন্য এটি একটি বড় বিপদ হতে পারে, কারণ তাদের সামরিক সক্ষমতা অনেকটাই নির্ভরশীল হয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থনে। ইউক্রেন যুদ্ধের গতিপথে রাশিয়া এখন শক্তিশালী অবস্থান রয়েছে। কুরস্কের স্থল পূর্ণ দখল এবং পূর্ব ইউক্রেনে আরও অগ্রসর লাভের মাধ্যমে রুশ বাহিনী তাদের দখল শক্তিশালী করেছে। এর মানে রাশিয়ার শুধু ভূখণ্ড দখলই সফল হয়নি, বরং তারা আন্তর্জাতিক রাজনীতিতেও শক্তি প্রদর্শন করছে। এদিকে রাশিয়া নিজেদের সামরিক অভিযানকে দায়িত্ব সম্মিলিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যকার ইউক্রেন শান্তি আলোচনা চায় এবং তাতে রাশিয়া পূর্ণ দাবিতে আগ্রহী। বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের পরিস্থিতিকে তাদের প্রভাব দেখতে চায়, কিন্তু রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের ফলাফল শুধু ইউক্রেন বা রাশিয়ার জন্য নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়া যদি ইউক্রেনের অধিকাংশ ভূখণ্ড দখল করতে সক্ষম হয়, তাহলে এটি শুধুমাত্র ইউক্রেনে নয়, বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য ও পরিবর্তন আনবে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাশিয়ার সক্ষমতাকেও দেখে দেওয়া যাচ্ছে। যদি ওয়াশিংটন এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একজোটে হয়ে চাপ প্রয়োগ করে, কিন্তু কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পদক্ষেপ কি যথেষ্ট হবে? বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসার পর ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধ করার সম্ভাবনা থাকলে রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সাম্প্রতিক বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য নতুন নতুন কৌশল গ্রহণের কার্যকারিতা নিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান একটি সমোপযোগী পদক্ষেপ হতে পারে। তবে রাশিয়ার কৌশলগত অগ্রগতি এবং মার্কিন কূটনৈতিক চাপের মধ্যেও ইউক্রেনকে এক নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে। সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রণতরী ও রণশক্তি বৃদ্ধি করা। ইরানের নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান বৈশ্বিক নৌবাহিনী একটি গুরুত্বপূর্ণ শক্তি। সশস্ত্র বাহিনী, বিশেষ করে নৌবাহিনীর সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, রণশক্তি বাড়ালে শত্রুরা আক্রমণ করা থেকে বিরত থাকে। যারা ইরানের কল্যাণ কামনা করে, তাদের সামনে দেশের রণশক্তিকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে তারা বাস্তবিক অর্থে এটা উপলব্ধি করে যে সংঘাতে জড়ালে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করার ন্যায় বিচারের প্রথম ধাপ।
ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি যে ভাষণ দিয়েছেন তা সমর্থন করে সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা ব্যাপকভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইমাম খামেনি সোমবার ইরানের স্বেচ্ছাসেবী বাহিনীবাসীদের হাজার হাজার সদস্যদের সমাবেশে দেওয়া ভাষণে বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা যথেষ্ট নয়। তার পাশাপাশি ইসরায়েলের অনন্য যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধেও মৃত্যুদণ্ড জারি করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার এই ভাষণের পর সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু করেছেন। পাসটুডের এই রিপোর্টে এরকম কয়েকজন এক্স ব্যবহারকারীর মন্তব্য তুলে ধরা হয়েছে। ইরানি এক্স ব্যবহারকারী সৈয়দ মোহাম্মদ হুসাইন লিখেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হলে তা হবে তার জন্য ন্যূনতম শাস্তি। হুসাইন লিখেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী যার অন্যতম শাস্তি মৃত্যুদণ্ড এবং পরকালে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তাকে থামানোর একমাত্র উপায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তুরস্ক, বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, গাজার একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বুধবার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন, খবর রয়টার্সের। এরদোগান তুরস্কের অবস্থান স্পষ্ট করে বলেছেন, গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে এবং একটি স্থায়ী শক্তি প্রতিষ্ঠায় তুরস্ক প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি তিনি লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রশংসা করেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এখন তাদের প্রধান লক্ষ্য এবং এ ব্যাপারে তুরস্ক সহ অন্যান্য দেশের সহযোগিতা প্রয়োজন। এদিকে তুরস্ক গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানগুলোর তীব্র আলোচনা করেছে। দেশটি ইসরায়েলের আক্রমণকে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে। এর আগেও তুরস্ক হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু কার্যকর দিক নির্দেশনা প্রদান করেছে, যার মাধ্যমে গাজা অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তুরস্কের এক কূটনীতিক কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি স্থাপন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও গাজায় সংঘাতের অবসান না হলে এটি বিপর্যস্ত নয়। তুরস্ক গাজার একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আবারও সাহায্য করতে প্রস্তুত। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কূটনীতিক উত্তেজনা বেড়েছে, তবে আনুষ্ঠানিক সম্পর্ক এখন উন্নতি হয়নি। তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে না, বরং তাদের শীর্ষ নেতাদের নিয়মিত আতিথ্য দেয়। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা ইসরায়েলি হামলায় 44,250 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,04,750 জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এরদোগান বলেছেন, ফিলিস্তিন সহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় রাখতে আমরা ইসরায়েলকে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, তুরস্ক গাজায় চলমান সহিংসতা বন্ধ করতে এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার জন্য জোর দিচ্ছে। তুরস্ক এই সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে বুধবার সকালে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট এরদোগান। যুক্তরাষ্ট্র, ফ্রান্সের কূটনৈতিক প্রচেষ্টা এই চুক্তি বাস্তবায়িত হয়। এর ফলে তুরস্কের উদ্যোগ এবং আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্য দিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ নতুন আশা দেখিয়েছে। কিমের সঙ্গে সরাসরি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্পের দল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কথা বলছেন। বিশ্লেষকরা বলছেন, কিমের সঙ্গে ট্রাম্পের নতুন করে বরফ ভাঙার সম্ভাবনা রয়েছে। সূত্রের বরাতে রয়টার্স বলছে, নীতিগত আলোচনা হলেও নির্বাচিত প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। গত সপ্তাহে পিয়াংওয়াং এর একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে আমরা এরই মধ্যে যতদূর হতে পারি ততদূর এগিয়েছি। 2017 থেকে 2021 মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প সিঙ্গাপুর, হানগা ও কোরীয় সীমান্ত কিমের সঙ্গে তিনি বৈঠক করেন, যদিও তাদের কূটনীতিতে কোনো সুনির্দিষ্ট ফল পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করার আহ্বান জানায়, অন্যদিকে কিম সম্পূর্ণ নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানায়। এরপর নতুন করে একে অপরাধের হুমকি দেন। নতুন কূটনীতিক প্রচেষ্টা কি ফল বয়ে আনতে পারে তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য হবে মৌলিক সম্পৃক্ততা পূর্ণ প্রতিষ্ঠা করা। উত্তর কোরিয়ার জাতীয় গণমাধ্যম এখনও প্রকাশ্যে ট্রাম্পের পূর্ণ নির্বাচনের বিষয়ে কিছু উল্লেখ করেনি। কিম এই মাসেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা ও উস্কানি বাড়িয়ে পারমাণবিক ঝুঁকির মধ্যে ফেলতে পারে।